আজকের আমরা দেখি বেনজিনের দ্রুত বিক্রিয়া। এটা আমরা দেখব। এর আগ পর্যন্ত গত ক্লাসে হয়েছিল আমাদের। তো বেনজিনের দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে দ্রুত বিক্রিয়া মানে বলতে সংযোজন বিক্রিয়া, ইংলিশে বলা হয় এডিশন রিয়াকশন। আমরা একটা কথা জানি, তোমরা হয়তো একটু সামনে জানবে এই ব্যাপারটা, যে দ্রুত বিক্রিয়া সাধারণত দেয় কারা? যাদের পাই বন্ধন আছে, সেটা হতে পারে দ্বিবন্ধন, হতে পারে ত্রিবন্ধন। এই পাই বন্ধনযুক্ত যৌগসমূহ পাই বন্ধন ভেঙে সিগ্ম বন্ধনে পরিণত হয়। এটা হলো দ্রুত বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য। কারণ পাই বন্ধন যখন থাকে সেটা হলো অসংকৃত অবস্থা। পাই বন্ধনটা মানে অসংকৃত পি অরবিটাল পাই বন্ধন গঠন করে, এবং যখন সেই পাই বন্ধনটা ভেঙে যায় তখন কিন্তু তারা সংকৃত অবস্থায় যায় এবং তখন তারা সিগ্ম বন্ধনে পরিণত হয়। এবং পাই বন্ধনযুক্ত যৌগসমূহ হয় সক্রিয় বেশি, আর সিগ্ম বন্ধনযুক্ত যৌগসমূহ হয় কম সক্রিয়। সেজন্য পাই বন্ধনযুক্ত যৌগসমূহ সহজে বিক্রিয়া করে যে যৌগ তৈরি হয় সেটা কিন্তু কম সক্রিয়, মানে সেটা বেশি স্থিতিশীল। আমরা দেখি হাইড্রোজেন সংযোজন। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখো, এটা হলো বেনজিনের। আমরা দেখতে পাচ্ছি 3টে পাইবন্ধন আছে। তো যেহেতু পাইবন্ধনগুলো দুর্বল, এই পাইবন্ধনটা ভেঙে এখানে 2টা অংশ মুক্ত হবে, এদিকে একটা এদিকে একটা। তো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন। এরকম এটাও আমি যদি একে দেখাই, তোমরা কি এই বিক্রিয়াটা 9-10-এ পড়ছো নাকি? এই কথা না স্যার। 9-10-এ পড়ো না এই বিক্রিয়াটা? না, তাহলে তো ভালো হয়েছে। না স্যার। না স্যার। না স্যার। না পড়লে ভালো হয়েছে, ভালো করে শেখানো যাবে, পড়লে ঝামেলা হয়ে যায় বেশি। ওকে, দেখো, তা আমি যে কথাটা বলছিলাম, এখানে এখানে এই যে এই 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 যে বন্ধনটা, পাই বন্ধনটা, এটা এখান দিয়ে ভাঙবে। ভেঙে এখানে একটা হাইড্রোজেন, আগে কিন্তু প্রতিটা কর্নার এখানে কিন্তু এক একটা কার্বন ছিল না, একটা কার্বন আর একটা হাইড্রোজেন ছিল প্রত্যেকটা কর্নারে, একটা কার্বন একটা হাইড্রোজেন, এই প্রত্যেকটা কর্নারে কিন্তু তাই, একটা কার্বন একটা হাইড্রোজেন এরকম। এখন যখন এই পাই বন্ধনটা ভাঙলো, এখানে আরও একটা হাইড্রোজেন, এই বন্ধনের একটা অংশ এখানে যাবে, এই যে একটা অংশ হলো এখানে, আর একটা অংশ এখানে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম এখানেও। এটা ভাঙলো কোনটা? এই যে পরেরটা, কিন্তু দেখো এইটা, এখানে একটা হাইড্রোজেন, এটা ভেঙে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে আমরা এখানে আগে তো কার্বন আর হাইড্রোজেন ছিল, আর আরও একটা হাইড্রোজেন আসলো, তো প্রতিটা কর্নার হলো CH2। মানে ব্যাপারটা তখন হয়ে যাবে কীরকম, এরকম CH2 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 এরকম হয়। এটার নাম হলো সাইক্লোহেক্সেন। তো এটা কিন্তু ছিল অসম্পৃক্ত, বিশেষ ধরনের অসম্পৃক্ত, এটা হলো সম্পৃক্ত। এটার চেয়ে এটা হলো অধিক স্থিতিশীল। আবার উল্টো দিক দিয়ে এটা হলো অধিক সক্রিয়। যদি কখনো কোশ্চেন আসে, এরকম একটা উদ্দীপক দেওয়া হলো যে এ একটা যৌগ বলা হলো আর একটা যৌগ, এই দুইটার মধ্যে কোনটা অধিক সক্রিয় এবং কেন ব্যাখ্যা করো, পারবে না তোমরা? কি বলো? সংবেদনশীল পাই ইলেকট্রনের জন্য স্যার বেনজিন অধিক সক্রিয়। তোমার উল্টো পাল্টা কথা গেল না? না, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকার জন্য সেটা অধিক স্থিতিশীল, কিন্তু এখানে বলছি যে এটার চেয়ে এটা অধিক সক্রিয়। এখানে সঞ্চরণশীল ইলেকট্রনের কথা বলা যাবে না, বা এই ব্যাখ্যায় আসবে না। এখানে কি আসবে? পাই বন্ধন, সিগ্ম বন্ধন। এখানে পাই বন্ধন আছে যারা দুর্বল, আর এখানে সবগুলো সিগ্ম বন্ধন, এগুলো অধিক শক্তিশালী, সহজে বিক্রিয়া করবে না।
আর সেই জন্য এটা বিক্রিয়া করে না মানে কি অধিক স্থিতিশীল, আর এটা বিক্রিয়া করে মানে কি কম স্থিতিশীল, বেশি সক্রিয়। সাকিব, বুঝছো কথাটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। নেক্সট আমরা দেখি হ্যালোজেন সংযোজন। একই রকম, কিন্তু এখানে কন্ডিশন কিন্তু এই কন্ডিশন, দেখছো এই কন্ডিশনে বিক্রিয়াটা হলো। এই যে এখানে কি হচ্ছে, স্যার রেনি নিকেল জিনিসটা কি? হ্যাঁ কি বলছো? স্যার রেনি নিকেল জিনিসটা কি? ও, এটা হলো নিকেলের একটা ফরমেশন, যেটা প্রভাবক হিসাবে কাজ করে। নিকেলের একটা অবস্থার নাম হলো রেনি নিকেল, ঠিক আছে? যে অবস্থায় সে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, নেক্সট দেখো হ্যালোজেন সংযোজন। বেনজিন এর সাথে ক্লোরিনের বিক্রিয়া একই রকম, কিন্তু ওখানে যখন হাইড্রোজেন সংযোজন করছিলাম, এখানে আমি ক্লোরিন সংযোজন করেছি। এটার নাম হইল কি বেনজিন হেক্সাক্লোরাইড। এটা বেনজিন ছিল, 6টা ক্লোরিন আসলো, এই জন্য বেনজিন হেক্সাক্লোরাইড। আর স্পেসিফিক নাম হলো গ্যামাক্সিন, ঠিক আছে? তো এই হইল। নেক্সট হলো গ্যামাক্সিনটা মনে রাখো, কিন্তু এটা কি ওজোন সংযোজন। ওজনের বিক্রিয়াটা এখানে কীরকম হচ্ছে, বেনজিনের সাথে O3 বিক্রিয়া। তোমরা কি এটা বুঝতে পারছো না? জটিল হয়ে গেছে বেশি, না একটু দেখাতে হবে ভাঙাইয়া? স্যার দেখালে ভালো হবে। হ্যাঁ, স্যার একটু জটিল। একটু জটিল অবস্থা, স্যার একটু জটিল স্যার। একটু জটিল হয়ে গেছে। স্যার হ্যাঁ স্যার। জি স্যার একটু ভেঙে দেখালে একটু ভেঙে দেখালে ভালো হয়, আমারও ভালো হয়, আমারও একটু স্যাটিসফ্যাকশন আসে। না দেখালে আমার একটু খারাপ লাগবে, যেহেতু এটা জটিল জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো নাহলে। ওকে, দেখি আমরা তাহলে একটু দেখি কোন কালি নিলে ভালো হয় বলো তো। প্রথমে আমরা কালো কালি নেই, তাইলে ভালো হবে। একটু বড় করে আঁকি। এটা হলো CH, এই ধরো CH, আর এখানে হইল এটাও CH, এটাও CH, 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 এই এটা বেনজিন না? হয় নাই বেনজিন এখনো। এখন আমরা ডাবল বন্ড দেবো, কি হবে? ডাবল বন্ডে যদি আমি একটু লাল কালি দিয়ে দেই, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড দিলাম। এখন বিক্রিয়া করবে কার সাথে? O3-র সাথে না? O3-র সাথে বিক্রিয়া, এটা ওজোন। বিক্রিয়াটা হবে কি হবে? বিক্রিয়াটা হবে এখানে, এই হলো CH, এটা, আর এখানে একটা CH, এটা সিঙ্গেল বন্ড। আমি সিঙ্গেল বন্ডটা লিখলাম, ডাবল বন্ডটা কিছু লিখলাম না এখনো। এই ডাবল বন্ড আছে, এটা লিখলাম না। এখানে CH, এটা CH, এটা ডাবল বন্ড লিখলাম না, এটা হলো CH, শুধু সিঙ্গেল বন্ডগুলো লিখলাম এরকম। এখন এখানে কি অবস্থা হবে? এই যে ডাবল বন্ড আছে না, প্রথমে পাই বন্ডটা ভাঙে, এই যে পাই বন্ডটা এটা ভাঙলো, ভেঙে কি হবে? পাই বন্ড ভেঙে, এই ধরো পাই বন্ড ভাঙলো, তো একটা পাই বন্ড ভাঙলে দুইটো অংশ মুক্ত হবে। এই একটা গেল, এই একটা, দেখছো এই যে দুটো অংশ মুক্ত হলো, একটা বন্ড ভেঙে। এখানে ছিল কিন্তু মাঝখানে, সেইটা ভেঙে দুই দিকে চলে গেল। এখানে এসে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, এই যে এখানে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, কিন্তু অক্সিজেনের হাত তো দুইটা, একটা হাত এদিকে গেল, আরেকটা হাত এদিকে আসবে, এরও একটা হাত এদিকে গেল, আরেকটা হাত এদিকে আসবে, এই দুইটা হাত পরস্পর যুক্ত হয়ে গেল। এই কিন্তু একটা পাইবন্ধন ভেঙে এই কাহিনী ঘটল।
আর কি হবে, আর হবে আর একটা ও এইখানে আসবে সিগমা বন্ধনের মাঝখানে এসে এই কী করলো, সিগমা বন্ধনটাকে ভেঙে ফেললো, ভেঙে এই মাঝখানে একটা ঢুকলো। এই সিগমা বন্ধন ছিল, এটা ভেঙে মাঝখানটা অক্সিজেন ঢুকলো। তো একটা দেখো, একটা দ্বিবন্ধন, এই যে এখানে দ্বিবন্ধন ছিল, এটা ভেঙে তিনটা অক্সিজেন ঢুকছে, মানে O3টা পুরোটা এখানে ঢুকলো, ওজোনাইট হয়ে গেল। অনুরূপভাবে আর যে দ্বিবন্ধনগুলো আছে একই কাহিনী ঘটাবে। তো এখানে কি হবে, এখানেও মাঝখানে এরকম একটা হবে, আর এখানে ও, এখানেও এই যে ঢুকলো, আর এখানেও ওই রকম এখানেও এইটুকু সবাই বুঝতে পারছো কিনা বলো, এখন কথা বলো। জি স্যার। এখন কি হবে, এর পরের স্টেপে দেখো, এখানে লিখলাম এই যে এটা জিঙ্ক আর হলো H2O, এর উপস্থিতিতে ঘটনা ঘটে। কি ঘটবে, এখানে যেটা হয়, এই যে এইখানে এই যে বন্ডটা আছে এখান দিয়ে ভাঙে, এখান দিয়ে ভাঙে, এই একটা পার্ট হয়ে গেল। দেখছো, এই সিগমা বন্ড কিছু হলো না, এখান দিয়ে এইটা পার্ট হয়ে গেল। তো এই পার্টে কি হবে, এই যে বন্ডটা আছে এই অংশটা এখানে যাবে, এই অংশটা এখানে আসলো, এখানে ডাবল বন্ড হবে না, হবে কি না বলো। এইটা এটা ডাবল, এখানে ডাবল বন্ড। আচ্ছা, অনুরূপভাবে এই অংশটা এখানে গেল, এই অংশটা এখানে আসলো, এখানে একটা ডাবল বন্ড হবে। তো তুমি এখানে কি পাও দেখো তো, তুমি পাবে, তুমি যদি লেখো এখানে ধরো এই সি ছিল, এটা এইচ, আর এদিকেও ছিল এটা সি, এটা এইচ, এরকম ছিল। এখন এই সিএইচ এর সাথে এখানে একটা ডাবল বন্ড হয়েছে, এই যে এখানে ডাবল বন্ড হয়েছে, কিন্তু মানে এখানে ছিল, এখানে একটা এরকম, এখানে একটা এরকম ডাবল বন্ড হয়েছে। আমরা যদি ভিন্ন কালার দিয়ে একটু বুঝাই, এখানে একটা এই ডাবল বন্ড হয়েছে, আবার এখানেও সেরকম, এখানে একটা ডাবল বন্ড হয়েছে। দেখো আমি বুঝাচ্ছি এইটা আর এইটার কথা, এই যে এই একটা পার্ট হলো, কিন্তু অনুরূপভাবে আরও তিনটে পার্ট এরকম হয়। দেখো কীভাবে হয় এটা, এখান থেকে এই যে বন্ডটা ভাঙলো, এখান থেকে বন্ডটা ভাঙলো, এই একটা পার্ট হলো, একই দেখো একেবারে একই রকম হবে। এখান থেকে এই আর একটা পার্ট হবে, এই আর একটা পার্ট, এখানে এরকম তিনটে পার্ট হলো, এই একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, তিনোটা পার্টে একই যোগ হবে, মানে এরকম তিনটে যোগ হবে। আমরা দেখলাম এখানে এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন এরা তো কারোর সাথে যুক্ত হলো না। এ কি করবে, এ মূলত এ যে কাজটা করে, এই যে H2O তার সাথে যুক্ত হয়ে O2 হয়ে যায়। এই O2 আর এখানে তো জিঙ্ক আছে, এরা আবার বিক্রিয়া করে আবার পানিতে পরিণত হয়, আর হবে জিঙ্ক অক্সাইড, এরকম হয়। বুঝছো, এই যে মূলত এই যে অংশটা দেখালাম, এটা হলো ভিতরে এই কাহিনী ঘটে, কিন্তু ফাইনালি তোমরা এইটাই দেখাও, পানি প্লাস জিঙ্ক অক্সাইড। এখন কোশ্চেন হলো, যদি তুমি এখানে জিঙ্কটা ব্যবহার না করো তাহলে কি হবে। আমি এখানে জিঙ্কটাকে ব্যবহার করলাম না ধরো, তখন কি হবে, তখন কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড হবে এটা। এখন হাইড্রোজেন পারঅক্সাইড হলে সমস্যাটা কি, মানে জিঙ্ক ব্যবহার করলে তো আমরা এই প্রোডাক্ট পেলাম, এটা হলো গ্লাইঅক্সাল, এটার নাম কিন্তু গ্লাইঅক্সাল, এই যে এটার নাম হলো গ্লাইঅক্সাল। আমরা বেনজিন থেকে এভাবে লেখা হয় না কেন,
গ্লাই অক্সাল, এটা গ্লাই অক্সাল। আচ্ছা, এখন এই যে গ্লাই অক্সাল হইল, এটা তো যদি তুমি জিঙ্ক ব্যবহার না করো তখন কি হবে? জিঙ্ক ব্যবহার না করলে হবে কি? একটু উৎপন্ন হবে। হ্যাঁ, জিঙ্ক ব্যবহার না করলে যেটা হবে, জিঙ্ক ব্যবহার না করলে কি হবে দেখো, এই যে যৌগটা, এটা আমরা লিখতে পারি, এটাকে যদি ভাঙাই লেখো, সি, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে ডাবল বন্ড, আমি এখানে লিখলাম আর কি, এখানে সি, এখানে হাইড্রোজেন, এদিকে ডাবল বন্ড, এরকম হয়। তো এটা কি হবে মূলত, যদি আমরা জিঙ্ক না যোগ করতাম তাহলে কিন্তু হয়তো এটা হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড মানে সে জার্মান অক্সিজেন তৈরি করবে, কারণ সেটা জারক, জার্মান অক্সিজেন তৈরি করবে। জার্মান অক্সিজেন অন্যকে জারিত করতে পারে। এই যে হ্যাঁ, তীব্র জারক না। এখন এই জার্মান অক্সিজেন কি করবে? বলবেন। হ্যাঁ, কি বলছো? আমি বলছি যদি আমরা বলছি যে এখানে আমি জিঙ্ক ব্যবহার না করলে তো হাইড্রোজেন পারঅক্সাইড, তো হাইড্রোজেন পারঅক্সাইড একটা জারক, জারকের কাজ হলো সে জার্মান অক্সিজেন তৈরি করতে পারে, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে তৈরি করে পানি আর জার্মান অক্সিজেন। এই জার্মান অক্সিজেন এটাকে জারিত করবে কীভাবে? এই যে বন্ড আছে না, এইটা ভেঙে ওই মাঝখানে ঢুকে যাবে, অর্থাৎ এইচ এখানে একটা ঢুকলো, তাহলে কি হলো, সি ডাবল বন্ড ও, নিচেরটাও একই কাহিনী ঘটলো। বলতো এটা কী হয়েছে? সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ, কী হইল এটা? এটা কি হইল? এটা হইল, এটা কি হইল? হ্যালো, এটা হলো অক্সালিক অ্যাসিড। আমরা শুধু জিঙ্ক ব্যবহার না করলে পাবো অক্সালিক অ্যাসিড। দেখো এখান থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে, সেই জন্যই আমি একটু দেখাইলাম যে তোমাদের ঝামেলাটা না হয়। তো হ্যাঁ, ইথান ডাইওয়িক অ্যাসিড, ইথান ডাইওয়িক অ্যাসিড বা স্পেসিফিক নাম হলো অক্সালিক অ্যাসিড। তো এটা গেল। আমি সেইটাই এখানে দেখাইলাম, দেখো এই যে এখানটা অ্যারো আছে, এই যে হলো গ্লাই অক্সাল, জিঙ্ক অক্সাইড, পানি। আর যদি জিঙ্কটা ব্যবহার না করতাম তাহলে আমাদের যৌগটা হয়তো ইথেন ডাইওয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড। ওকে, বেনজিনের হ্যালোজেনেশন মানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া ফেরিক ক্লোরাইড উপস্থিতিতে বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিত হবে। তো সেক্ষেত্রে অর্থপ্যারা অবস্থানে ক্লোরিন আসে। আমি একটা দেখিয়েছি ক্লোরোবেনজিন, দেখছি ওখানে ছিল কিন্তু ইউভি, তখন বেনজিনের এই দ্বিবন্ধনগুলো ভেঙে ক্লোরিন প্রবেশ করছে। আর এখানে ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে অর্থ অবস্থানে বা অর্থ অবস্থান ঠিক না, এখানে তো অর্থপ্যারা থাকলে আরেকটা কিছু থাকতে হইতো, শুধু ক্লোরোবেনজিন তৈরি হলো। ঠিক আছে, এই ধরনের কন্ডিশন মনে রাখতে হবে যে ইউভির উপস্থিতি কী হচ্ছে আর এখানে ফেরিক ক্লোরাইডের উপস্থিতি কী হয়েছে। ওকে স্যার, এর কি কোনো কারণ আছে স্যার এটা অর্থ পজিশনে কেন যুক্ত হবে? অর্থ পজিশন তো না, এটা অর্থ কোনটা আবার? এটার অর্থ কোন পজিশন? অর্থ তো একটা সাপেক্ষে, এখানে তো এখানে যুক্ত হইলো যা হইতো, এখানে যুক্ত হইলো তাই হইতো। তুমি এটা যদি এভাবে লিখতা, কি কোনো পার্থক্য হতো? এটাও ক্লোরোবেনজিন, এটাও ক্লোরোবেনজিন। তুমি এই বেনজিনটাকে যদি একটু ঘুরাও বাদিকে, তাহলে তো এইটাই হয়, বা এটাকে যদি তুমি ডান দিকে ঘুরাও এরকম, তাহলে তো এটাই হবে। একই যৌগ, তুমি যেখানে যুক্ত করো সেটাই 1 নম্বর। যেখানে বেনজিনের যে কর্নারে যুক্ত করো না কেন সেটাই হবে 1 নম্বর, সেটি হবে ক্লোরোবেনজিন। কিন্তু এটা যদি এখানে কিছু থাকতো, এখানে যেটা কিছু থাকতো, তখন যদি ক্লোরিন যুক্ত করতাম তখন সেটা অর্থপ্যারা অবস্থান আমরা যুক্ত করতে পারতাম বা যুক্ত হতো, এবং নামকরণ আমরা সেভাবে করতে পারতাম। কিন্তু এখানে তো সেটা দরকার নেই। আচ্ছা, নেক্সট হলো টলুইন। এই টলুইনের সংকেত কি? আচ্ছা, এখন টলুইন আমরা কীভাবে প্রস্তুত করব? টলুইন
এটা ওই যে আমরা গত ক্লাসে বেনজিন প্রস্তুত করছিলাম না, আলকাতরা থেকে, কাঠের অন্তর্দম পাতন থেকে, ওখানে কিন্তু টলুইন ছিল। বেনজিন যেভাবে প্রস্তুত করা হয়, ওই কাঠের অন্তর্দম পাতন করে আমরা যে বিভিন্ন ধরনের লেয়ার পেয়েছিলাম, কোনটা ভারী, কোনটা হালকা, কোনটা গ্যাসীয়, সে হালকা যে তৈলাক্ত যে অবস্থাটা, সেটাকে বলছি আমরা লাইট অয়েল বা লঘু তেল। সেই লঘু তেল থেকে আমরা একটা অংশ পেয়েছিলাম 90% বেনজল, তাকে আংশিক পতন করলে পাওয়া যায় বেনজিন। কিন্তু ওটাকে যদি আমরা 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তখন পাবো আমরা টলুইন। কারণ টলুইনের স্ফুটনাঙ্ক হলো 110 ডিগ্রি, এবং পরবর্তীতে এখান থেকে যে আমরা টলুইন পাবো এখান থেকে, সেটাকে যদি আমরা আবার 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে মোটামুটি বিশুদ্ধ টলুইন পাওয়া যাবে, কারণ এই স্ফুটনাঙ্ক 110 ডিগ্রি। ঠিক আছে, এখন এটাকে এই আর একটা বিক্রিয়া, তোমাদের এই বিক্রিয়া তোমরা 19-এ শিখছো মনে হয়, উডস ফিডিক বিক্রিয়া। নাম শুনছো নাকি? উডস ফিডিক বিক্রিয়া। শুষ্ক ইথারের উপস্থিতিতে। শুষ্ক ইথারের উপস্থিতি, ঠিক, শুষ্ক ইথারের উপস্থিতি। এখন এখানে এটা হয়, এই যে এটার নাম অ্যারাইল মানে বেনজিন, অ্যারাইল হ্যালাইড তার সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় তৈরি হইল একটা অ্যালকাইল বা অ্যারাইল অ্যালকেন, এরকম হইল। মানে এই এক্সটা একটা অ্যালকাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত হইল। এটা হলো যদি এটা আর যদি CH3 হয়, আর এটা তো বেনজিন, তখন এই টলুইন হয়ে যাবে, তাই না? আবার এটা যদি আমাদের আর এর পরিবর্তে CH3CH2 হয়, তো এখানে আমরা CH3CH2 পাবো, তো তখন হয়ে যাবে ইথাইল বেনজিন। এভাবে আমরা এই ধরনের যৌগ তৈরি করতে পারি। আর এই যৌগ মানে আমরা যে প্রক্রিয়ায় এই যে অ্যারোমেটিক এবং এলিফেটিক দুইটা অংশকে যুক্ত করতেছি, তার নাম হলো উডস ফিডিক বিক্রিয়া। আর যদি এখানে শুধুমাত্র অ্যালকাইল থাকতো, এটাও অ্যালকাইল, তখন তার নাম হতো কি উডস বিক্রিয়া। একটা হলো উডস ফিডিক, সেক্ষেত্রে একটা থাকবে অ্যারোমেটিক, একটা থাকবে এলিফেটিক। আর উডস বিক্রিয়া থাকবে দুইটাই থাকবে এলিফেটিক। পার্থক্য বুঝছো? জি স্যার। একটা উদাহরণ দিলাম আমরা, দেখো এটা তো এক্স হ্যালোজেন, আমরা নিলাম C6, এটা তো বেনজিন ফিনাইল বা অ্যারাইল C6H5, আর এটা সোডিয়াম, আর এখানে হলো CH3Br, তখন CH3 এখানে যুক্ত হলো, টলুইন হয়ে গেল। এটা হলো উডস ফিডিক বিক্রিয়া। নেক্সট হলো ফিডেলক্রাফট বিক্রিয়া। এটা হলো আর এক ধরনের বিক্রিয়া, এটা হলো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ঘটে। বেনজিন তার সাথে অ্যালকাইল হ্যালাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই অ্যালকাইল মূলক দ্বারা, এই যে অ্যালকাইল মূলক দ্বারা বেনজিনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, হাইড্রোজেনটা সরে যাবে, তাহলে C6H5 থাকবে, তারপর CH3 যোগ হবে। এভাবে আমরা টলুইন প্রস্তুত করে থাকি। পেট্রোলিয়াম, আচ্ছা পেট্রোলিয়াম থেকে এটা গতদিন বলছিলাম, তোমাদের কি মনে আছে পেট্রোলিয়াম থেকে কীভাবে করা যায়? গতদিন দেখিয়েছিলাম এই হেক্সেনের কার কার উপস্থিতিতে, আমি শুধু এখানে প্রভাবগুলো একটু লিখলাম। এই যে ক্রোমিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আর 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর হলো 10 বায়ুচাপ। এই কন্ডিশনে আমরা যদি হেক্সেন নেই, তখন পাবো আমরা বেনজিন। আর টলুইন পাওয়ার জন্য আমরা কী নেব বলো? টলুইন পাওয়ার জন্য আমরা কী নেব? গত ক্লাসে আমরা দেখাইছিলাম হেপটেন। আচ্ছা, তো এই হেপটেন নিলে আমরা টলুইন পাবো, ওটা তো আর দেখানোর দরকার নাই, আছে বলো? ওই বিক্রিয়াটা কি দেখানোর দরকার আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তারপরে আসি আমরা তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক থেকে এখানে এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলে গ্রিগনার্ড বিকারক। দেখো এই যে এটা হলো অ্যারাইল
ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হলো গ্রিগনার বিকারক। এর সাথে শেষ এর সাথে অ্যালকাইল আয়োডাইড, এটা বিক্রিয়া করে কি করবে, কি তৈরি করলো, টলুইন। দেখো এই CH3টা এখানে আসলো আর এই অংশটা এখানে গেল, এই যে। তো এই গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা টলুইন পেতে পারি। এই হলো টলুইন প্রস্তুতি। একটা উদাহরণ এখানে দিলাম, ঠিক আছে। এখন এখানে তো আর কিছু নাই, তোমাদের ওই যে বেনজিন আর টলুইনের বিক্রিয়া কিন্তু একরকমই। আমরা যেমন ওই সংযোজন বিক্রিয়া দেখিয়েছিলাম, তারপর ওজনের সাথে বিক্রিয়া দেখিয়েছিলাম, তারপরে হ্যালোজেনের সাথে বিক্রিয়া দেখিয়েছিলাম, একই রকম কিন্তু বেনজিন আর টলুইনের বিক্রিয়া একরকম। তো তোমরা একটু বলো যে এখানে কি হবে। আমি তো দেখাচ্ছি এই জিনিসটা। এখানে যে এরকম হয়, ধরো টলুইন, এটা CH3, এর সাথে যদি আমরা হাইড্রোজেন বিক্রিয়া করাই, নিকেল প্রভাবক, তাপমাত্রা হলো 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে এখানে লেখো। তারপরে ধরো যদি টলুইনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, যদি সেটা হয় ইউভি লাইট, তখন কি হবে, ঠিক আছে। আবার যদি টলুইনের সাথে ওজনের বিক্রিয়া ঘটাই, একদম বেনজিনের মতোই সব কিছু, কিন্তু CH3, এটা ওজন, তাহলে কি হবে। আবার যেটা হলো, এটা যদি আবার জিঙ্ক আর পানির উপস্থিতি বিক্রিয়া হয়, জিঙ্ক প্লাস পানি, তখন কি হবে। আচ্ছা, এই তোমরা একটা করো, নিচেরটা করো তো দেখি। আমি কিন্তু গোল দিয়ে লিখছি, তোমরা লেখবো হলো বন্ড দিয়া। লেখো তো এইখানে ওজনের সাথে বিক্রিয়া, আর এগুলো লেখা লাগবে না, এগুলো পারবার সহজেই। এই ওজনের সাথে বিক্রিয়াটা লেখো, ওজনের সাথে টলুইনের বিক্রিয়া, তাড়াতাড়ি লিখবে, লিখে আমাকে বলবে যে কি প্রোডাক্ট তোমরা পাইলে। তোমরা করতেছো? এই তোমরা কি করছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করো তাহলে। টলুইনের সাথে ওজনের বিক্রিয়া, প্রথমে ওজোনাইট গঠন করবে। ওজোনাইট, কিভাবে ওজোনাইট হবে লেখো। প্রতিটা কর্নারে কিন্তু কার্বন আর হাইড্রোজেন আছে। এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কিন্তু একটা কার্বন, হাইড্রোজেন নাই, হাইড্রোজেন সরে গিয়ে কিন্তু CH3 আসছে। মানে এটা এরকম হবে, সি, এদিকে CH3, আর এখানে এটা হলো CH, এটা সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এরকম। এখন চিন্তা করো কি হতে পারে। এখানে এইটা ভেঙে এই যে অক্সিজেন ঢুকলো, এটা মাঝখানে অক্সিজেন, এই একটা, তাই না? কালার সব এক হয়ে গেল। যাক, তোমরা বুঝতে পারবা তো।
এইটা হলো। এটা হলো, এই তো। এখন বন্ড ভাঙার সময় কি হবে? বন্ড ভাঙবে এখান থেকে, এই যে এখান থেকে, এখান থেকে। তাহলে কি পাবে তুমি? এই যে অংশটা এটা তো আগের মতোই, এই অংশটা তো আগের মতো, এই অংশটা শুধু ভিন্ন হবে। কি হবে এখানে? মানে আগের মতো দুইটা, এর পাচ্ছি এই একটা, আর এই দুইটা এক পাচ্ছি, এইটা পাচ্ছি ভিন্ন। তো ভিন্নতা কি হচ্ছে? এখানে আগের মতো প্রোডাক্টটা হচ্ছে, আমরা লিখতে পারি এখানে এইচ সি ডাবল বন্ড এইচ সি ডাবল বন্ড, এর তুমি পাচ্ছ দুইটা, এটা সমস্যা নাই। আর এখানে কি হচ্ছে? এখানে দেখো, এই যে এটা সি ছিল, এখানে CH3 ছিল এই যে এর সাথে, আর এই বন্ড এখানে যাবে, এই বন্ড এখানে আসবে। তাহলে এখানে কি হবে? এখানে আমরা ও লিখতে পারি, আর নিচেরটা তো একই রকম হবে, নিচে কোনো চেঞ্জ নাই। তো আমরা এখানে এইরকম পাচ্ছি, এই যে এখানে হাইড্রোজেনের পরিবর্তে আসছে একটা CH3, আর কিছু না। দেখো, আর জিঙ্ক অক্সাইড আর পানি, ঠিক আছে? স্যার এই যোগটার নাম কি হবে স্যার? হ্যাঁ, স্যার এই যোগটা এই জন্য নাম কি বলো? স্যার আগেরটা নাম ছিল তো স্যার গ্লাইজিন, গ্লাইঅক্সাল। স্যার মিথাইল গ্লাইঅক্সাল। আগেরটা ছিল গ্লাইঅক্সাল, এখনটা কি হবে? মিথাইল গ্লাইকোজেন। মিথাইল গ্লাইঅক্সাল কেন? তুমি ইউপিএ পদ্ধতিতে নামকরণ করো। করো, প্রথমত বলো, এখানে খেয়াল করো, এই যে সিও, এই সিও এটা তো কিটোন মূলক না, আর এটা হলো এলডিহাইড মূলক, এটা এলডিহাইড মূলক, দুইটা মূলক আছে। এলডিহাইড কেন? কার অগ্রাধিকার বেশি? এলডিহাইডের অগ্রাধিকার বেশি। তাই এলডিহাইডের অগ্রাধিকার যদি বেশি হয়, তাহলে আমরা এটাকে 1 ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরি। এই 2 পজিশনে এটার নাম হলো কিটোন, কিন্তু যখন সে প্রতিস্থাপক থাকে তখন তার নাম কি? অক্সো। তখন তাকে অক্সো বলা হয়, তাই না? অথবা কিটো বলতে পারো। তো বলতে পারি 2 অক্সো কি হবে? প্রোপানেল। 2 অক্সো প্রোপানেল। তুমি তোমার সিস্টেম জানলে যে কোনো যৌগের নামই করতে পারবে, সমস্যা নাই। 2 এটা হলো অক্সো বা কিটো বলো, যা বলো, 2 অক্সো বা 2 কিটো, আর 3টা কার্বন যেহেতু এটা এলডিহাইড, সেজন্য হবে প্রোপানেল। ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আচ্ছা, গুড। তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই, ঠিক আছে সবাই? আমাদের এই লেকচার, এটা এই অংশটা, অ্যারোমেটিক অংশটা আমার শেষ হয়ে গেল। এখন আজকে একটা নতুন জিনিসে যাচ্ছি আমরা, সেটা হলো স্যার একটা করলে ভালো হতো। কি? স্যার একটা স্যার কাজ করলে স্যার ভালো হতো স্যার, মানে কিছু কিছু স্যার আমাদের গ্রুপে দিয়ে দিলে আমি ওগুলো স্যার প্র্যাকটিস করতে পারবো। কি গ্রুপে দিয়ে গেলে? মানে স্যার এই যে এই অ্যারোমেটিক যোগবোর যে মানে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে, সেগুলো স্যার এই গ্রুপে দিয়ে দিলে আমরা স্যার প্র্যাকটিস করতে পারবো বাসায়। আমি সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা অংশ শেষের পরে সৃজনশীল কোশ্চেন নিয়ে আলাপ করবো। আর প্র্যাকটিস করার জন্য তোমার বই তো আছে, ওখানে প্র্যাকটিস করবো, অসংখ্য প্রশ্ন আছে, এগুলো প্র্যাকটিস করবা। আর যেগুলো একটু প্রশ্ন আসার মতো সেগুলো আমি এখানে আলাপ করে দেব। আর একটা বিষয় হলো, তোমার যদি এই টপিকটা বুঝতে সমস্যা হয় তখন তুমি
স্টাডি থিয়েটারে গিয়ে ওইটা বুঝতে পারবা আমার পারমিশন নিয়ে, কারণ এই লেকচারটা আমি রেকর্ড করে রাখছি, তুমি পরবর্তীটা দেখতে পারবা। বুঝছো কথাটা? এই সুবিধা আছে। আর কোশ্চেন নিয়ে আমি আলাপ করে দেব। আমি গ্রুপে দিলে কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে তুমি কখনো আলাপ করবা না, মানে দেখবা না। করো সৌরভ? তোমরা কি বলো? না স্যার, করি না। তাহলে তাহলে দিয়ে লাভ কি? কারণ এরকম তো হাজার হাজার কোশ্চেন আছে, এখানে সেখানে পড়া আছে, তো আলাপ তো করো, মানে কখনো তো দেখো না এগুলো ভালোভাবে। কি তোমরা কি বলো? অন্যরা কি বলো? হ্যালো? বাকুলুদ্ধ। না, বলছি অন্যদের মতামত কি। ওজন বলছে সৃজনশীল কোশ্চেনগুলো গ্রুপে দিয়ে দিলে ভালো হয় নাকি? হ্যাঁ, আমি পারি যেটা ধরো কোনো একটা বিষয় তোমাদের কাছে মতামত জানার জন্য আমি গ্রুপে দিয়ে দিতে পারি পোস্ট করে, যে তোমরা আলাপ করো সবাই, যার যার মতো ডিসকাস করলে সেটা ভালো। তোমাদের গ্রুপটা আমার কাছে ভালোই মনে হয়। তোমরা কোনো বিষয় দাও এখানে, সবাই ডিসকাস করো, এটা চমৎকার একটা উদ্যোগ। এটা একটা গ্রুপ ডিসকাশনের মতোই, বেশ ইফেক্টিভ আমার কাছে মনে হয়। কারণ সবার তো সব ধারণা নাই, তো একটা ধারণা অন্যকে সাথে শেয়ার করা, অন্য তো উপকারিত হচ্ছে তোমার দ্বারা, এটা খুবই পজিটিভ একটা দিক। হ্যাঁ, আমি এই ধরনের কিছু কোশ্চেন দিতে পারি, ছোটো ছোটো কোশ্চেন, যেগুলো তোমরা আমার কাছে অ্যান্সার জানার চেষ্টা করবে না, নিজের আলোচনা করবো, শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত দেবো, এটা হতে পারে। ঠিক আছে, তাহলে ওকে, আমরা একটা নতুন টপিকে ঢুকতেছি, জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের মৌলিক ধারণা। এটা বেশ ইম্পর্ট্যান্ট। সাকিব যেমন কতদিন যাবত এ নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেছিল ওর, এই জানার জন্য। দেখো, এখানে একটা বিক্রিয়া ঘটার সময় তার দুইটা অংশ থাকে। একটা হলো, দেখো, একটা হলো সাবস্ট্রেট, মানে যেটার মূল অংশ, যার সাথে বিক্রিয়া করতে আসবে অন্যরা, তাকে বলা হয় সাবস্ট্রেট। আর যে বিক্রিয়া করতে আসবে তাকে বলা হয় বিকারক। আর এই দুইটা যুক্ত হয়ে একটা অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়, এটা খুবই আনস্টেবল। এটা ধরো এটা ইন্টারমিডিয়েট একটা স্টেট বলা যায়, বা ট্রানজিশন স্টেটও বলা যায় এটাকে। তারপর হলো ফাইনাল প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলা যায়, উৎপাদ। এটাই আমাদের কাঙ্ক্ষিত বস্তু, যেটাকে আমরা তৈরি করতে চাই। তো সাবস্ট্রেট আর বিকারক, বা সাবস্ট্রেট আর রিয়াজেন্ট, এটা তো বুঝলো না? এখন এই যে বিক্রিয়াগুলো, আমরা এখানে জৈব বিক্রিয়া নিয়ে আলাপ করতেছি, কিন্তু জৈব বিক্রিয়া তো সব সমযোজী বন্ধনে আবদ্ধ, ইলেকট্রন শেয়ার করেছে। শেয়ার করার পরেও তার মধ্যে একটা আয়নিক বৈশিষ্ট্য সৃষ্টি হয়। সমযোজী বন্ধন থাকলে কিন্তু বিক্রিয়া হওয়ার কথা না। তার মধ্যে যদি আয়নিক বৈশিষ্ট্য ডেভেলপ করে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তখন এই যে একটা পার্থক্য, একদিকে ইলেকট্রন চলে গেল, একদিকে অভাব হলো, সেইটা অন্যরা এসে সেই সুযোগটা নিয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যদি সমযোজী বন্ধন হয় একদম পিওর, তাহলে কিন্তু এটা সহজে ভাঙার কথা না, বিক্রিয়ায় অংশগ্রহণ করার কথা না। তাহলে সমযোজী বন্ধন হলেও তাদের মধ্যে এরকম যে ভিন্নতার কারণে, এই তড়িৎ ঋণাত্মকতার ভিন্নতার কারণে, বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ইলেকট্রন একদিকে চলে গেল, এই কারণে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এখানে এই যে ইলেকট্রনের ধরো একদিকে চলে গেল, একদিক ঘাটতি হলো, এইটা কী কারণে হতে পারে তা নিয়েই আমরা আলাপ করব। সেটি হলো কৌশল, এটি হলো বিক্রিয়ার মৌলিক ধারণা। তো আমরা দেখি প্রথমেই, হ্যাঁ, এর উপর ভিত্তি করে দেখো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট, একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট, একটা হলো মেসোম্যাগনেটিক ইফেক্ট বা রেজোনেন্স ইফেক্ট, আর হলো হাইপার কনজুগেশন। এই শেষের দুইটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই 1 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমাদের অনেক ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন পরীক্ষায় থাকে, যেটা হতে পারে হায়ার অর্ডারের বা অ্যাপ্লিকেশন লেভেলের। এখন এই যে এছাড়াও আছে আরও স্টেরিক হিন্ডারেন্স, এটা আমি হয়তো বিভিন্ন সময় তোমাদের বলছি কিনা আমি জানি না, তবে জৈব যৌগ পড়ানোর সময় অনেকবারই বলবো, দেখবো এই যে স্টেরিক হিন্ডারেন্সের কথা। তো এই 4 ভাগে ভাগ করা হয়েছে, আর একটা বললাম স্টেরিক হিন্ডারেন্স। তো আমরা একে করে দেখি। প্রথমে হলো ইন্ডাকটিভ ইফেক্টটা কি। ইন্ডাকটিভ ইফেক্ট হলো, দেখো,
এখানে এই যে কার্বন আর ক্লোরিন এর মধ্যে একটা সমযোজী বন্ধন, কিন্তু কার্বনের তড়িৎ ঋণাত্মক 2.5, ক্লোরিন 3.0। তাহলে এই বন্ধন ইলেকট্রন কিন্তু ক্লোরিন টানতেছে বেশি, কারণ তার ইলেকট্রন টানার ক্যাপাসিটি বেশি, সেই জন্য এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। এই যে প্লাস মাইনাস হলো আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, এই কারণেই কিন্তু বিকারক এসে এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, কারণ বিকারকের মধ্যে ধনাত্মক ঋণাত্মক পার্ট আছে। এখন এই ক্ষেত্রে এই যে ক্লোরিনটা সে কিন্তু ইলেকট্রন টানতেছে, টেনে মাইনাস হচ্ছে। এই যে মাইনাস হলো, এই ইফেক্টের নাম কি? এটা হলো মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট এর, বুঝছো? এই যে এই গ্রুপটা, এটা হলো এর সাপেক্ষে এর হলো এটা মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। এই যে ইলেকট্রন টানতেছে, দেখছো এদিকে ও টানতেছে, এই জন্য এটাকে বলা হয়েছে, এই ক্লোরিনটাকে বলা হয়েছে এর সাপেক্ষে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। সবাই কি বুঝতে পারছো কি না? দেখো, আর এই কারণে কিন্তু এই যে এর মধ্যে যে ইলেকট্রন ক্লাউড বা মেঘ, সেটা কিন্তু ক্লোরিনের দিকে কিছুটা এর ডেন্সিটিটা বেড়ে গেল, সেদিকে একটু কনডেন্স, আর এদিকে হালকা হয়ে গেছে, ইলেকট্রন মেঘটা এদিকে চলে গেছে। এর উপর কেন কোশ্চেন আছে? বলো স্যার বাম পাশে কার্বনটাতে কি প্লাস ইন্ডাকটিভ এফেক্ট হয়েছে? বুঝি না কি? স্যার বাম পাশে কার্বনটাতে কার্বন কি প্লাস হয়? হ্যাঁ, কার্বনে হলো প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। কার্বনের মানে কার্বনের বলতে এই গ্রুপটার হচ্ছে এখানে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট, আর এটার হলো মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। এখন এটাকে কার সাপেক্ষে কথাগুলো বলা হয়েছে? আচ্ছা, ইন্ডাকটিভ ইফেক্ট একটা সংজ্ঞা দিলাম এখানে। কোনো অণুর মধ্যস্থ অপেক্ষাকৃত বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু বা গ্রুপের দিকে সমযোজী বন্ধনের নিযুক্ত ইলেকট্রন জোড়ের স্থায়ী সরণ হলো আবেশ প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্টটা মূলত এর সাপেক্ষে করা হয়। এই দেখো, এটা হলো CR3, আর মানে অ্যালকাইল গ্রুপ, আর এখানে হাইড্রোজেন। এই অবস্থায় এর কোনো ইন্ডাকটিভ ইফেক্ট নাই, মানে শূন্য এর। এখন যদি এখানে এই হাইড্রোজেনের চেয়ে এই গ্রুপের সাপেক্ষে কিন্তু, এখন হাইড্রোজেনের চেয়ে যদি এমন কেউ আসে যার ইলেকট্রন টানার ক্যাপাসিটি বেশি, তখন এই গ্রুপটা হবে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। আর যদি এমন কেউ আসে যে হাইড্রোজেনের চেয়ে তার ইলেকট্রন টানার টেন্ডেন্সি কম, তখন এই ইলেকট্রনকে দিবে, তখন তার হবে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। এই কথাটা এখানে লিখেছি, দেখছো? এটা প্লাস, এটা মাইনাস ইফেক্ট। আর এই গ্রুপটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। ইন্ডাকটিভ ইফেক্টের সেই আগের অঙ্কটা আরেকবার বলবেন স্যার। কোনটা বলো? স্যার CR3H এই সম্পূর্ণটা কি স্যার একটা যৌগ? একটা যৌগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যৌগ। আর মানে একটা অ্যালকাইল গ্রুপ। এখানে আরের পরিবর্তে CH3 হতে পারে, CH3 CH2 হতে পারে। হ্যাঁ, আর কি? তাহলে স্যার আর যে বিকারকটা আসবে, এই বিকারকটা কি স্যার জেড না CR3H সম্পূর্ণটাকে আমরা জেড ধরছি? না, বিকারকটা তোর কথা এখানে বলতেছি না, এই যারা আছে এখানে এদের কথা বলতেছি আমরা। এদের মধ্যে কার ইন্ডাকটিভ ইফেক্ট পজিটিভ না নেগেটিভ সেটা আমরা বলতেছি। যে আসবে সে তো ভিন্ন জিনিস, সে তো তার বৈশিষ্ট্য অনুসারে এখানে আসবে। তা নিয়ে কিন্তু আমরা বিকারক নিয়ে আলাপ করতেছি না এখানে, কিন্তু আমরা সাবস্ট্রেটের মধ্যে যারা আছে তাদের নিয়ে আলাপ করতেছি। বিকারক নিয়ে বা রিয়াজেন্ট নিয়ে আমরা পরে আলাপ করবো। তার ধরন আছে, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, এরকম অনেক ভাগ আছে। তা নিয়ে কিন্তু এখন আলাপ করছি না। সাকিব, কি বুঝছো কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার এই জায়গায় শুধু CR3 আর CR3H এই দুইটা আলাদা আলাদা অংশে ইলেকট্রনের ঘনত্ব বিবেচনা করা হবে। এই মিলে একটা যৌগ। এই যৌগের ক্ষেত্রে এই CR3 বলতে কার্বনের সাথে 3টি অ্যালকাইল গ্রুপ। এই অবস্থায় তাদের যে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি এবং হাইড্রোজেনের দেওয়ার টেন্ডেন্সি এটা ইকুয়াল, সেই জন্য তাদের ইন্ডাকটিভ ইফেক্টটা জিরো, মানে কেউ ইলেকট্রন টানতেছে না বেশি, কেউ কমও টানতেছে না। এই জন্য এই অবস্থায় এদের ইন্ডাকটিভ ইফেক্টটা জিরো ধরা হয়েছে। যদি টানার ক্যাপাসিটির পার্থক্য হতো তখন কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হতো। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এটাকে স্ট্যান্ডার্ড ধরে এর সাপেক্ষে অন্যগুলোর পজিটিভ নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বের করা হয়েছে। দেখো এখানে কিছু উদাহরণ আছে মাইনাস ইন্ডাকটিভ ইফেক্টের। মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি সাকিব? ইলেকট্রন টানা।
তো এই যে গ্রুপগুলো আছে সব হলো মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওএইচ, হাইড্রোক্সিল, নাইট্রো, COOH, OCH3, মিথক্সি আর কি। এখন এদের একটা ক্রম এখানে দেওয়া আছে, দেখো এটা সবচেয়ে বেশি, তারপর এটা মানে এই যে প্লাস, এটা টেন্ডেন্সি সবচেয়ে বেশি, এটাও প্লাস, এর নাইট্রোজেনের চেয়ে সালফার এবার একটু কম। এভাবে আস্তে আস্তে দেখো কমতেছে। এই আয়োডিনের সবচেয়ে কম, আবার গ্রুপগুলোর মধ্যে এর সবচেয়ে বেশি, OR, COR, OH, এরকম আস্তে আস্তে এখানে। আবার এখানে এই দেখো এটা ট্রিপল বন্ড আর ডাবল বন্ড। তো ট্রিপল বন্ড আর ডাবল বন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার ইলেকট্রন টানার ক্যাপাসিটি বেশি, ট্রিপল বন্ডের, তাই না? ট্রিপল বন্ডের না, ট্রিপল বন্ডের মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, মানে ইলেকট্রন টানার ক্যাপাসিটি বেশি। এটা কেন বলতে পারো? কে বলতে পারবা? কে বলতে পারবা? কেউই পারবা না? তবে ইলেকট্রনের ঘনত্ব কম বলে ট্রিপল বন্ড মানে হলো স্যার দুইটা পাই বন্ধন আছে বলে ট্রিপল বন্ড মানে হলো sp সংকরণ। sp সংকরণ মানে হলো তাদের বন্ধন দূরত্ব কম, আর বন্ধন দূরত্ব কম হইলে তখন তারা অন্য ইলেকট্রনকে বেশি টানবে, কারণ দৈর্ঘ্যটা যদি ছোটো হয়ে যায় তার নিউক্লিয়াস, তখন কি হবে, নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনগুলো থাকে, ফলে তারা ইলেকট্রনকে বেশি টানবে। আমি কি কথাটা তোমাদের বোঝাতে পারছি? সবাই বুঝতে পারছো? আচ্ছা, পারছো না? ঠিক আছে, তাহলে পরে আমরা দেখি প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট যারা ইলেকট্রন দেয়। এখানে অনেক উদাহরণ আছে। এই যে দেখো, যখন CH3 তিনটে থাকে, তিনটাই তো অ্যালকাইল গ্রুপ, তারা তিনটাই ইলেকট্রন দিচ্ছে, সুতরাং এই দেওয়া টেন্ডেন্সি সবচেয়ে বেশি হবে। তো দুইটা একটু কম হবে, একটা আরও কম, এরকম, এটার আরও কম, এটার আরও কম, এরকম। আমরা একটা এখানে ক্রমও দেখালাম। ও এটার সবচেয়ে বেশি মাইনাস CO, এটা সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে একটা ক্রমও দেয়া আছে প্লাস ইন্ডাকটিভ ইফেক্টের। অ্যালকাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব একটু ব্যাখ্যা করি। অ্যালকাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব দেখো, কার্বোক্যাটায়ন, তোমরা কথাটা বুঝো? এই কথা বলো কিন্তু। এটা কি লিখলাম? এটা একটা লিখলাম মিথাইল হ্যালাইড। এর ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেশি, মানে ইলেকট্রনগুলো এদিকে টানবে বেশি, ফলে বন্ধনটা এখান দিয়ে ভাঙবে। এই ইলেকট্রন যদি টেনে নিয়ে যায় তাহলে বন্ধন এখান দিয়ে ভাঙতে পারে। যখন বন্ধনটা এখান দিয়ে ভাঙবে তখন এটা কি হতে পারে? এটা হবে এই যে হাইড্রোজেনগুলো এখানে থাকলো, আর ওর ইলেকট্রন টেনে নিয়ে গেল। কে নিল বলো তো? এক্স। এ টেনে নিয়ে মাইনাস হলো। এটা কি হলো? এটা একটা ক্যাটায়ন। এটা একটা ক্যাটায়ন হলো না? ক্যাটায়ন। জি স্যার। এই ক্যাটায়নের নাম হলো কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়ন হতে পারে কত রকম। ধরো তুমি এখানে লেখলা এটা হলো C, আর এখানে 3টা হাইড্রোজেন। এটা কিন্তু ইলেকট্রন, কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রনের অভাব হলো। কার্বোক্যাটায়ন কি স্যার ইলেকট্রোফাইল বলা যায়? তুমি ইলেকট্রোফাইলের ব্যাপারটা জানো? পড়াইছি আমি? হ্যাঁ স্যার, ওই যে কলেজে স্যার পড়াইছিল স্যার, ওই সময় একটু স্যার জানছি। তাহলে তার সমস্যা নেই, একটু জানলেই চলবে। আর আমি পড়ানোর পর আর পুরোটা জানবে। তুমি ইলেকট্রোফাইলে কি জানো বলো?
যারা স্যার মানে যেসব গ্রুপ স্যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। তাহলে এরা কি করবে? হ্যাঁ স্যার, করতে পারে। করতে পারে কি? ইলেকট্রনের অভাব নাই সৌরভ, এর কি ইলেকট্রনের অভাব নাই? স্যার এখানে অভাব আছে স্যার। তাহলে এরা কি ইলেকট্রনকে আকর্ষণ স্যার, করবে? হবে। তাহলে এরা কি ইলেকট্রোফাইল হবে না? হ্যাঁ স্যার, হবে। তার কোশ্চেন কেন আবার তাহলে? আর এই টপিক তো আছে সামনে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তুমি এই যেটার মধ্যে থাকো সেটার মধ্যে থাকার চেষ্টা করো, বুঝছো? দেখো সব তালগোল পকাইয়া পরে বসে থাকবা। CH3 আমরা কি পড়াচ্ছিলাম এখন সৌরভ? হ্যাঁ সৌরভ, কি পড়াচ্ছি বলো? হ্যাঁ স্যার, কার্বোকেটায়ন। কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের কি? কার্বোক্যাটায়নের কি বলো? স্যার ইলেকট্রোফাইল। ওরে বেটা, এই নিজে যা চিন্তা করো তাই বলতেছো। কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল পড়াচ্ছি আমি? হ্যাঁ, কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল পড়াচ্ছি না? কার্বোক্যাটায়নের স্থায়িত্ব না পড়াচ্ছি? স্যার, স্যার স্থায়িত্ব। হ্যাঁ, যেটা পড়াচ্ছি এটা ভালো করে শেখার চেষ্টা করো। সব এক জায়গায় খিচুড়ি বানাইও না, তাইলে ঝামেলা হয়ে যাবে, পরে কিছুই বুঝতে পারবে না। এই খিচুড়ি নিয়ে কেটে যাবে সারা জীবন। আচ্ছা এখন দেখো এখানে, এখন বলো সবগুলোই ধনাত্মক আয়ন। পার্থক্য হলো এটা হলো CH3, এখানে কার্বনের সাথে 3টে হাইড্রোজেন, এখানে কার্বনের সাথে দেখছি একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, একটা মিথাইল গ্রুপ। এই যে মিথাইল গ্রুপ ইলেকট্রন দাতা, এটা আমরা জানি সবাই। ওর অভাবটা ওর দ্বারা কিছুটা পূরণ হবে। এখানে ও ইলেকট্রন দিচ্ছে, ও দিচ্ছে, এখানে অভাবটা আরও একটু বেশি পূরণ হচ্ছে। এখানে 3 দিক দিয়ে ইলেকট্রন দিচ্ছে, ফলে এর অভাবটা আরও বেশি পূরণ হচ্ছে। তাই বলো কোনটা বেশি স্থায়ী? ডান পাশেরটা। এটা সবচেয়ে বেশি। তারপরে এটা না, তারপরে তাহলে আমরা বলতে পারি এদিকে কি হচ্ছে বলো? এদিকে কি হচ্ছে? স্থায়িত্ব বাড়তেছে। এখানে স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, এখানে স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আর এদিকে কি হচ্ছে? এদিকে কি হচ্ছে? স্থায়িত্ব হ্রাস পাচ্ছে। না না না, আমি স্থায়িত্ব হ্রাস পাচ্ছে কথা জিজ্ঞেস করছি। সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এক্সেলেন্ট, সক্রিয়তা। এই দুইটা জানলে এখান থেকে হবে। যদি কখনো এরকম কোশ্চেন স্যার। থাকে পরীক্ষায় যে এই দুইটার মধ্যে কোনটা অধিক সক্রিয় এবং কেন ব্যাখ্যা করো, পারবা? যদি কখনো কোশ্চেন আসে তো এরকম দুইটা কার্বোক্যাটায়ন দেওয়া হলো, বলা হলো এই দুইটার মধ্যে কোনটা অধিক সক্রিয় এবং কেন। ওকে, তাহলে এটা শেষ না? হ্যাঁ, কি কোশ্চেন করছিলাম, এর জন্য বলছিলাম কি? স্যার যে মিথাইল গুলো ইলেকট্রন দিচ্ছে তাদের কি স্যার নেগেটিভ আসবে না উপরে? এই তো আংশিক, ইলেকট্রন ক্লাউডটা ওদিকে কিছুটা ঝুঁকে থাকে, এই বুঝছো, আর কিছু না। ওদের যেহেতু নিজেদের ইলেকট্রন একদম ওরা পরিপূর্ণ আছে, সেই ক্ষেত্রে যার অভাব আছে তার দিকে ওর ইলেকট্রন ক্লাউডটা আংশিক কিছুটা ঝুঁকে যায়, দিয়ে একদম মাইনাস হয় তা না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো অ্যালকাইল কার্বনায়নের স্থায়িত্ব। কার্বনায়ন, দেখো কার্বনায়নটা কি? ধরো আমরা যদি এটা এভাবে লিখি, কার্বনায়ন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে ধরো একটা গ্রুপ আছে জেড বা একটা গ্রুপ, এর ইলেকট্রন টানার টেন্ডেন্সি কম, কার্বনের বেশি। তাহলে কি হবে? এটা হবে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এটা ইলেকট্রন টেনে মাইনাস হলো, আর এখানে জেড হয়ে গেল প্লাস, ধরলাম এরকম এরকম হয়ে গেল। এটার নাম কি? এটা কিন্তু একটা অ্যানায়ন না? তো এই অ্যানায়নের নাম কি হবে? কার্বনায়ন। 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 কার্বন, উচ্চারণটা হবে কার্বনায়ন। এই যে
কার্বন আয়ন। এখন বলো আগের মতো চিন্তা করো তুমি, যদি এটা CH3 হয়, এটা মাইনাস, এটা CH3, CH2, এটা মাইনাস, এটা CH3, এটা CH, এটা CH3, এটা মাইনাস, এখানে এটা CH3, 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 এটা কিন্তু এটা হলো 3 ডিগ্রি না, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এখন বলো কোনটা বেশি স্থায়ী? সেটা হচ্ছে CH3 মাইনাস। CH3 মাইনাস স্থায়ী কেন? একটু কম হ্যাঁ সেজন্য। ঠিক, কেন বলো? অন্যান্য যৌগের ক্ষেত্রে দেখা যায় যে স্যার কার্বন থেকে স্যার ইলেকট্রন গুলো বেশি চলে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি আমি, শেষ করো। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো, শেষ করো, কুইক। স্যার বেশি চলে যাওয়ার জন্য এরা স্যার বেশি মানে প্রস্থায়ী, আর যদি বেশি না মানে স্যার CH3 স্যার মেইনলি ইলেকট্রন বাতাস আছে সেজন্য। হ্যাঁ দেখো, এরা ইলেকট্রন দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, ওর এমনি ইলেকট্রন বেশি, আর ওরা যদি আরও দেয় তাই এখানে ইলেকট্রন ঘনত্ব আরও বেড়ে যাবে না? যখন আগের বার ছিল ইলেকট্রন অভাব, সেই অভাবটা পূরণ করছে, সেজন্য স্থায়ী বেশি হয়েছে। আর এখানে তো ইলেকট্রন বেশি আছে, এর অধিকাংশ এরা আরও দিচ্ছে, ফলে ইলেকট্রন ঘনত্ব আরও বেড়ে যাবে, যা ছিল তার চেয়ে অনেক বেড়ে গেল। তাহলে কি হবে, তারা অন্যকে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে, এই জন্য এরা দ্রুত বিক্রিয়া করতে হবে, এই জন্য অধিক সক্রিয় হবে তখন। এটা হবে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে এটা, তারপরে এটা। স্থায়িত্ব কোনটা বেশি? CH3 সবাই কি বুঝতে পারছো? মাইনাস। সবাই এটা ক্লিয়ার হয়েছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট যাই, নেক্সট স্লাইডে যাচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিডের শক্তি। এখন তুমি বলো, ধরো এখানে এটা আছে H, C, ডাবল বন্ড টু, এটাও, এটা H, একটা অ্যাসিড। তারপর আছে ধরো CH3C, ডাবল বন্ড টু, এদিকেও, এদিকে H। এরপর ধরো আছে CH3CO, ও না, CH2, আর এদিকে CH3 আছে একটা, এদিকে হবে O। বলো এর মধ্যে কোনটা অ্যাসিড হিসাবে অধিক শক্তিশালী? যার হাইড্রোজেন আয়ন দেয়ার ক্যাপাসিটি যত বেশি, সে তত বেশি শক্তিশালী হবে। এখন এটা নির্ভর করে কার উপর? এখানে হলো এ ইলেকট্রন টানছে দিকে, এ ইলেকট্রন টানছে দিকে, তাই না? এটা টানছে দিকে, ফলে এটা H+ আকারে মুক্ত হতে পারে সহজে। আর এখানে দেখতে পাচ্ছি এ টানতেছে দিকে, ঠিক আছে, কিন্তু এ আবার এদিকে দিচ্ছে, তাহলে এখানে যে টানার কারণে এটা পজিটিভ চার্জ তৈরি হয়েছিল, ও দেওয়ার কারণে সেটা নিউট্রাল হয়ে যাবে, ফলে এদিকে ইলেকট্রন এর মতো টানবে না বেশি। এর মতো যদি না টানে তাহলে এটাও এদিকে এত বেশি টানবে না, না টানলে হাইড্রোজেন আয়ন সহজ এখান থেকে এর মতো মুক্ত হতে পারবে না। এখানে দুইটি অ্যালকাইল, মানে স্যার সেকেন্ডটা বেশি হবে। আবার শোনো শোনো ভালো করে শোনো কথাটা। এই যে সব জায়গায় তো COOH, তো এখানে COOH এর কাজ কি? এই যে কার্বন আর অক্সিজেন ডাবল বন্ড, পাই বন্ধন, সেই ইলেকট্রনগুলোও টানলে এটা একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়। এই পজিটিভ চার্জের কারণে এই বন্ধন ইলেকট্রন টানে দিকে, ফলে এর ঘাটতি হয়, তখন এদিকে টানে, ফলে হাইড্রোজেন আয়নটা এখান থেকে H+ আকারে মুক্ত হলো, এটা অম্লধর্মী। এখানেও তাই, এ টানতেছে, টানলে এখানে যে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, পজিটিভ চার্জ, সেটা কিন্তু এ যেহেতু ইলেকট্রন দেয়, সেজন্য এই পজিটিভ চার্জ এর দ্বারা কিছুটা প্রশমিত হয়ে যাবে। প্রশমিত হয়ে গেলে তখন এদিকে ইলেকট্রন টানার টেন্ডেন্সিটা কমে যাবে, টানার টেন্ডেন্সি কমলে এইখানেও সেই প্রভাবটা পড়বে, এখানেও কম টানবে,
ফলে এই হাইড্রোজেনটা এর মতো সহজে মুক্ত হতে পারবে না। এই জন্য এর যেভাবে ইলেকট্রন যেভাবে হাইড্রোজেন দিতে পারবে এ সেভাবে দিতে পারবে না। এই জন্য এর চেয়ে এর অম্লধর্মিতা কম, মানে এটার বেশি। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুইটি অ্যালকাইল গ্রুপ, তো দুইটাই ইলেকট্রন দিচ্ছে। ফলে এখানে যে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছিল এখানে ডেল প্লাস, সেটা এর দ্বারা কিছুটা পূরণ হচ্ছে, এর চেয়ে বেশি পূরণ হচ্ছে এখানে। ফলে এদিকে ইলেকট্রন সে কম টানবে, এইখানে কম টানবে। ফলে কি হবে, এখানে এইচ প্লাস আকারে সহজে মুক্ত হতে পারবে না। সেই জন্য এর সবচেয়ে অম্লধর্মিতা বেশি, তারপরে এর। ঠিক আছে? এখন যদি এটা এরকম হতো, ধরো এখানে আছে এরকম, এখানে হাইড্রোজেন, এরকম, আর এটা যদি এরকম হতো, ক্লোরিন, এইটা এখানে যদি আরো ক্লোরিন থাকতো, ধরো এখানে 3টে ক্লোরিন আছে, বলো এখানে কোনটার অম্লধর্মিতা বেশি? সবার লাস্টেরটা। এখানে দেখো, এখানে তো এরকম টানবে, এটা ডেল প্লাস হবে, এদিকে টানবে, কিন্তু এখানে ইলেকট্রনরা এই যে গ্রুপটা, এই গ্রুপটা ইলেকট্রন দিচ্ছে। এখানে কি হচ্ছে, এই ক্লোরিন এরা তো দেওয়ার কথা, কিন্তু ক্লোরিন থাকার কারণে কি হচ্ছে, ক্লোরিন টানছে ইলেকট্রন। ফলে এই প্রভাবটা এদিকে পড়বে, এটাও এদিকে পড়বে, এই তো টানতেছে। এখানে 3টে ক্লোরিন তিন দিকেই টানতেছে, কারণ তাদের টানা টেন্ডেন্সি বেশি। ফলে এই প্রভাবটা এদিকে পড়তেছে, ফলে এখানে হাইড্রোজেনটা সহজে মুক্ত হতে পারবে। এই সবাই বুঝছো কথাটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই আজকের এতটুকু রাখতে হবে, বুঝছো? আচ্ছা, এতটুকু রাখবো। তোমাদের